প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট হতে পার্ট 5, ধারা 96 থেকে 115। প্রথমেই ধারা 96 বলা হচ্ছে, আমরা পড়ছি দেওয়ানি কার্যবিধি, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। মূল ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে। আপিল চলবে মানে আপিল করা যাবে। তার মানে মূল যে জি ডিক্রি সেটা আপিলযোগ্য একটা ডিক্রি। অ্যাপিলস ফ্রম অরিজিনাল ডিক্রিস, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে একতরফা প্রদত্ত মূল ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে। এখানে আপনারা ব্র্যাকেট এক্সপার্ট লিখে জি নিতে পারেন যেটা নিচের এক্সপার্টের টা। ডিগ্রি। হ্যাঁ। আর 3 নম্বর হচ্ছে সম্মতিসূচক বা আপোস বা স্থলে ডিগ্রির বিরুদ্ধে আপিল চলবে না। তার মানে 96 ধারায় 3টা পয়েন্ট আছে, প্রথম 2টাতে আপিল চলবে অর্থাৎ আপিলযোগ্য ডিগ্রি, এবং 3 নম্বর পয়েন্ট যেটা সেটাতে আপিল চলবে না, মানে আপিল অযোগ্য ডিগ্রি। ঠিক আছে। সোলে বা জি সম্মতিসূচক ডিক্রির বিরুদ্ধে কেন আপিল চলবে না? কারণ উভয় পক্ষের সম্মতি নিয়েই তো এই ডিক্রিটা হয়েছে। তারা সলেনামা দাখিল করেছে, জি সলেনামার ভিত্তিতে কিন্তু এই ডিক্রিটা হয়েছে। প্রথম ক্লাসে আমি চার্ট দেখিয়েছিলাম ডান দিকে গ্রিন হাইলাইটেড করে। তো এই জি যে, মানে জেনে বুঝে জ্ঞাত সারে। জি হ্যাঁ, ডান দিকে হচ্ছে একতরফা এবং মাঝখান দিয়ে যে সোলে ডিক্রি হয়েছিল। তো উভয় পক্ষ যেহেতু জেনে বুঝে সই করে সোলেরনামা দাখিল করেছিলেন, তার ভিত্তিতে সোলে ডিক্রি হয়েছে। তারপরে এই ডিক্রি দ্বারা কেউ কি মনোক্ষুব্ধ বা সংক্ষুব্ধ হয়নি, মানে উভয় পক্ষেরই পছন্দ। তাই যেহেতু উভয় পক্ষের পছন্দ, তাহলে তো আপিল করার কোনো গ্রাউন্ডস বা হেতু জি বা কারণ নাই, তাই না? জি জি 96 ধারার বক্তব্য এতটুকুই মনে রাখলে হবে। 97, প্রাথমিক ডিক্রি হতে আপিল না করলে চূড়ান্ত ডিক্রি হতে আপিলের বিধান। মানে ডিক্রি সাধারণত এর আগে আমরা দেখলাম না সংজ্ঞাতে, যে সেটা পার্শিয়ালি হতে পারে, আবার ফাইনালি হতে পারে। তো যেটা টেম্পোরারি একটা আপনার অস্থায়ী ডিক্রি দেওয়া হয়, পরে ফাইনালি ডিক্রি পরে দেওয়া হয়। তো চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল চলবে সেক্ষেত্রে প্রাথমিক ডিক্রির বিষয়ে চ্যালেঞ্জ বা ন্যায্যতা অস্বীকার করা যাবে না। এর অর্থ কি? মনে করেন যে প্রাথমিক ডিক্রি হয়েছে, কেউ আপিল করলো না, পরে চূড়ান্ত ডিক্রি হলো, ওই সময় বলছে যে আমি চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করব। তাহলে মূলত প্রাথমিক ডিগ্রি দেওয়া হয় যে ডিগ্রিটা সঠিক আছে কিনা যাচাই বাছাইয়ের জন্য। জি তো এই যাচাই বাছাই কেউ করলো না, পরে চূড়ান্ত ডিগ্রি যখন পাবলিশ হলো, প্রচার হলো, ওই সময় যদি চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে কেউ আপিল করতে চায়, সেক্ষেত্রে আদালত মেনে নেবে যে হ্যাঁ, আপনি চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল করেন, আপিলযোগ্য ডিগ্রি। কিন্তু প্রাথমিক ডিগ্রি যে দেওয়া হয়েছিল সেখানে যা যা বলা আছে সেটার যে ন্যায্যতা, সেটা চ্যালেঞ্জ করা যাবে না বা অস্বীকার করা যাবে না। মানে প্রাথমিক ডিগ্রি মেনে নিয়ে চূড়ান্ত ডিগ্রিতে যদি কোনো এলিগেশন আসে, সংক্ষুব্ধ কোনো বিষয় চলে আসে, তাহলে সেই অংশটুকুর বিরুদ্ধে অংশটুকুর বিরুদ্ধে আপিল চলবে। বোঝা গেল? জি 99, মোকদ্দমার ক্ষতি বা আদালতের এখতিয়ার ব্যাহত না হলে কোনো আপিল মোকদ্দমায় ভুল, বিচ্যুতি বা অনিয়মের জন্য ডিক্রি বাতিল বা রদবদল করা যাবে না। তার মানে একটা মামলার যদি ক্ষতি না হয় বা আদালতের এখতিয়ার ব্যাহত না হয়, মানে এক আদালতে মামলা করার দরকার ছিল, ভুল করে এখতিয়ার বহির্ভূত আদালতে মামলা ফাইলিং করা হয়েছে এবং আদালত বুঝতে পারেনি, পক্ষগণ বুঝতে পারেনি, মামলা শেষ হয়ে গেছে। যদি এরকম হয়, সেক্ষেত্রে হয়তোবা আদালত রদবদল করবেন বা ডিক্রি বাতিল করবেন। তাছাড়া এই ধরনের কোনো ইরেগুলারিটি বা ওই পদ্ধতিগত ভুল যদি না হয়, সেক্ষেত্রে আদালতের ভুল ত্রুটি না হলে এই ধরনের শুধুমাত্র ছোটখাটো ভুল ত্রুটির জন্য কোনো ডিক্রি বা মানে ডিক্রি বাতিল বা রদবদল করা যাবে না। বাতিল মানে পুরোটাই বাদ, রদবদল মানে কিছুটা রাখলাম কিছুটা রাখলাম না, বা কিছুটা পরিবর্তন করলাম, এমন করা যাবে না। মানে আপিল আদালতের কিছুটা ক্ষমতার বর্ণনা এখানে করা হচ্ছে। 104, আদেশের বিরুদ্ধে আপিল। এর আগে আমরা দেখলাম হচ্ছে ডিক্রির বিরুদ্ধে আপিল, এবার আদেশের বিরুদ্ধে আপিল। আপিলযোগ্য আদেশসমূহ হলো 35 ক ধারা, ক্ষতিপূরণ কম দেওয়া উচিত ছিল এমন অজুহাত ছাড়া, ও 95 ধারায় প্রদত্ত যে আদেশগুলো সেগুলো, অর্থদণ্ড, গ্রেপ্তার বা আটক এর নির্দেশমূলক আদেশ জারি ছাড়া, আপিলে স্পষ্ট অনুমতি আছে এমন বিধি মতে আদেশ, এবং 104 ধারায় আপিলে প্রদত্ত আদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল চলবে না। এটা হচ্ছে আদেশ সংক্রান্ত বিধান।
আমরা যখন অর্ডার রুলস পড়ব তখন এই বিষয়ে আরো ডিটেলে জানতে পারবো। একটা লিস্ট আছে যে 25 প্রকার। হ্যাঁ ভাই, যেটা বলছিলেন যে 25 প্রকার আদেশের একটা লিস্ট পড়বো, সেটা আপিলযোগ্য। 107, আপিল আদালতের ক্ষমতা কি? বিধি দ্বারা শর্ত ও নিয়ন্ত্রণ সাপেক্ষে। বিধি মানে অর্ডারের আন্ডারে যে রুলস বা বিধি আছে সেগুলো, যে শর্তগুলো দেওয়া আছে এবং সেগুলোতে যে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল দেওয়া আছে, সেটার সাপেক্ষে আদালত কি করতে পারবেন? চূড়ান্ত নিষ্পত্তির পরও রিমান্ডে প্রেরণ করতে পারবেন। রিমান্ড সিভিল মামলার ক্ষেত্রে রিমান্ড বলতে নিম্ন আদালতে যে বিচারটা হয়েছে এই বিচারের বিরুদ্ধে যদি আপিল করা হয়, তখন আপিল আদালত কি করবে, সেটা আবার নিম্ন আদালতে প্রেরণ করবেন যে আবার বিচার করেন। তার মানে রিমান্ড বলতে এখানে আবার বিচারের জন্য প্রেরণ করা, পুনরায় বিচারের জন্য প্রেরণ করা, মানে ট্রায়াল এগেন। এটা হচ্ছে রিমান্ড সিভিলের ক্ষেত্রে। ক্রিমিনালের ক্ষেত্রে রিমান্ড বলতে কোনো আসামিকে পুলিশের কাছে পাঠানো, কি করার জন্য? জিজ্ঞাসাবাদের জন্য, তাই না? জি জি তো পুনর্বিচারের জন্য প্রেরণ বিচারিক আদালতে প্রেরণ করতে হবে। হ্যাঁ, বিচার্য বিষয় বা ইস্যু গঠন ও বিচারের জন্য বিচারিক আদালতে প্রেরণ করতে হবে। এখানে বিচার্য বিষয় বা ইস্যু গঠন ও বিচার, হয়তোবা বিচার্য বিষয় সঠিক হয়েছিল না, কিছু পয়েন্ট বাদ গিয়েছে, অথবা বিচার্য বিষয় বা ইস্যু গঠন ছাড়াই হয়তোবা মামলা শেষ করে ফেলা হয়েছে। এ ধরনের কোনো যদি ইরেগুলারিটিস বা ত্রুটি দেখা যায়, মানে পদ্ধতিগত ত্রুটি বা আদালতের কার্যক্রমের ত্রুটি যেটা, সেক্ষেত্রে জি আপিল আদালত সেটা সংশোধন করার নির্দেশনা দিয়ে পাঠিয়ে দেবে বিচারিক আদালতে যে আপনি আবার সঠিকভাবে ইস্যু গঠন করেন এবং বিচার করেন, মানে আবার সাক্ষ্য প্রমাণ গ্রহণ করেন। পুনরায় বিচারে অবশ্যই সাক্ষ্য প্রমাণ আগেরগুলো বাতিল হয়ে যাবে, নতুন জবানবন্দি, জেরা এগুলো হবে। অতিরিক্ত সাক্ষী বা অ্যাডিশনাল এভিডেন্স গ্রহণ বা তলব করতে পারবেন। তাহলে আপিল আদালতের ক্ষমতার মধ্যে এটাও ইনক্লুডেড যে অ্যাডিশনাল এভিডেন্স মানে আরও অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারবেন প্রয়োজন হলে। সব মামলায় প্রয়োজন হয় না। 109, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়েরের বিধান। আমরা জানি সুপ্রিম কোর্ট দুইটা শাখা থাকে, একটা অ্যাপিলেট ডিভিশন এবং একটা হাইকোর্ট ডিভিশন। তো 107-এ আমরা কি পড়লাম? 107-এ হচ্ছে আপিল আদালত। আপিল আদালত জেলা জজ হতে পারে, হাইকোর্ট বিভাগও হতে পারে, তাই নয় কি? জি 107 জি হচ্ছে জেলা জজ প্লাস হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট। আপনার নিচে লিখে রাখতে পারেন যে ডেলা জজ, সংক্ষেপে লিখে রাখতে পারেন জেলা জজ বা ডিজে, এবং এইচসিডি হাইকোর্ট ডিভিশন, বা বাংলাতেও লিখতে পারেন জেলা জজ ও হাইকোর্ট বিভাগ 107-এর নিচে। আর এখানে 109 যেটা বলা হচ্ছে যে আপিল বিভাগ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এডি, যে ক্ষেত্রে আপিল বিভাগে আপিল দায়ের করা যায় এই নিম্ন ক্ষেত্রে করা যাবে: হাইকোর্ট বিভাগ বা চূড়ান্ত আপিল এখতিয়ার সম্পন্ন কোনো আদালত প্রদত্ত রায়, ডিক্রি বা চূড়ান্ত আদেশের বিরুদ্ধে; হাইকোর্ট বিভাগ কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে প্রদত্ত রায়, ডিক্রি বা চূড়ান্ত আদেশের বিরুদ্ধে; আপিল বিভাগের নিকট সুপারিশ করা হলে তদ্রূপ রায়, ডিক্রি বা চূড়ান্ত আদেশের বিরুদ্ধে। যেমন কিছুদিন আগে নির্বাচন হলো, নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা হলো। মনোনয়নপত্র কারো বাতিল করার জন্য এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলো, তাই না? জি জি তো এই যে খ নম্বরে বলা হচ্ছে যে হাইকোর্ট বিভাগ কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার, তো হাইকোর্টের যে রিট, এই রিটটা কিন্তু মূল দেওয়ানি এখতিয়ার দেওয়ানি। হাইকোর্টের, শুধুমাত্র হাইকোর্টে রিট আচ্ছা করা যায়। নিম্ন আদালতে, জেলা জজ কোথাও রিট হয় না। ঠিক আছে? এবং রিট রিট অবশ্যই একটা কি সিভিল প্রসিডিউর, এটা ক্রিমিনাল বিষয় না। তো এই যে রিট আচ্ছা করা হলো, মূল দেওয়ানি এখতিয়ার, অরিজিনাল সিভিল জুরিসডিকশন বলে হাইকোর্ট বিভাগে। এবং এটার ভিত্তি কি বা লিগ্যাল বেসিস কি? এটা হচ্ছে আর্টিকেল 102, 102 অনুচ্ছেদ বাংলাদেশ সংবিধান। ঠিক আছে? বাংলাদেশের সংবিধানের 102 অনুচ্ছেদ অনুসারে কিন্তু কি করা হয়? রিট করা হয় ঠিক। সরাসরি হাইকোর্টে। তো এই রিটে যে ফলাফল আসবে এর বিরুদ্ধে কোথায় যেতে হবে? অবশ্যই আপিল বিভাগে যেতে হবে, তাই না? এবং জি আমরা সেটা দেখেছি। হাসনাত আবদুল্লাহর যে আসন, সেখানে বিএনপির যিনি ছিলেন মিস্টার মুন্সি, তো ওনার আপিল বিভাগে গিয়েও আর তিনি প্রার্থিতা ফেরত পাননি, তাই না? এই জি পরে উদাহরণটা লিভ দিলাম। টু আপিল করেও পাননি। পরে লিভ টু আপিলও করেছিল, তাও পাননি। হ্যাঁ হ্যাঁ। তো এই এই জিনিসটা একটু কারেক্ট করে দিলাম যেন মনে থাকে, মানে বাস্তবতার সাথে একটু মিল করাই দিলাম, এবং যেহেতু এটা না, খুবই ভালোই ভালো। খুবই আলোচিত একটা বিষয়, তাই এটা মনে থাকার কথা।
আমরা কিন্তু কোনো সমালোচনা করছি না, আমরা ফ্যাক্ট আলোচনা করছি, তাই না? কোনো রাজনৈতিক আলোচনা জি না। জি, সমসাময়িক বিষয়, সমসাময়িক বিষয়। হ্যাঁ, লিগ্যাল অ্যাফেয়ার। 110, বিষয়বস্তুর মূল্য 20,000 টাকা বা তদূর্ধ্ব আইনগত একটি বড় প্রশ্ন। তার মানে আইনে 20,000 টাকা পর্যন্ত কোনো যদি মামলা করা হয় তাহলে এটা একটা বড় ইস্যু, আদালত ধরে নেবে। আর 20,000 টাকার কম হলে এটা ছোট্ট ইস্যু, মানে সংক্ষিপ্তভাবে শেষ করবে এরকম। তো জাস্ট এটা ডিপে আমরা যাব না, জাস্ট 110 ধারা অনুসারে যে সাবজেক্ট ম্যাটার বা তাইদাদ বা সম্পত্তির বা নালিশি সম্পত্তির ভ্যালু যদি 20,000 টাকা বা তার বেশি হয়, তাহলে এটা একটা হচ্ছে আইনগত বড় প্রশ্ন, এতটুকু মনে রাখবেন। ঠিক আছে, এই লাইনটুকু মনে রাখলেই জি হবে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসলে 20,000 টাকা, এই সংখ্যাটা মনে রাখবেন। 111, কতিপয় আপিলের ব্যাপারে বিধিনিষেধ। কিছু আপিল করা যাবে, কিছু করা যাবে না। যেগুলো আপিল যোগ্য নয়, ডিরেক্ট বলা হচ্ছে যে 111-তে নন অ্যাপিলেবল। হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। ডিভিশন আদালতের একজন বিচারপতি প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। হাইকোর্ট বিভাগ বা ডিভিশন আদালতের 2 বা ততোধিক বিচারপতির রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না। 112, সংরক্ষণ বা ব্যতিক্রম। আমরা অন্য আইনে দেখেছি, যেমন লিমিটেশন অ্যাক্টের 29 ধারায় সংরক্ষণ বা ব্যতিক্রম আছে, মানে প্রযোজ্য নয়, তাই না? জি যেগুলোকে দেওয়ানি কার্যবিধি প্রভাবিত করবে না, মানে দেওয়ানি কার্যবিধির সাথে যদি সাংঘর্ষিক দেখা যায় তাহলে দেওয়ানি কার্যবিধি মাথা পেতে মেনে নেবে, এবং অন্য যেখানে বলা আছে সেটাই কি প্রিভেল হবে। কারণ সিপিসি একটা জেনারেল ল, আর অন্য যেগুলো সেগুলো হচ্ছে স্পেশাল বা সুপ্রিয়র এটার থেকে। যেমন সংবিধানের 103 নং অনুচ্ছেদের বিধানকে দেওয়ানি কার্যবিধি প্রভাবিত করবে না, মানে সেখানে যেটা লেখা আছে সেটাই বেশি প্রভাব, থাকবে, হ্যাঁ, বা গ্রহণযোগ্য। জি গ্রহণযোগ্য বা কার্যকর বেশি। আপিল বিভাগ প্রণীত ও বর্তমানে প্রচলিত কোনো বিধিকে দেওয়ানি কার্যবিধি প্রভাবিত করবে না। আপিল বিভাগ বা বর্তমানে প্রচলিত কোনো যে বিধি, হ্যাঁ, কোন আপিল বিভাগ যদি কোনো রুল জারি করেন তাহলে সেই রুলটা দেওয়ানি কার্যবিধির যদি কোনো জায়গার সাংঘর্ষিক হয়, তাও হাইকোর্ট মানে আপিল বিভাগের রুলটা কি প্রিভেল হবে, মানে সেটা প্রাধান্য গুরুত্ব পাবে। বেশি। জি 113, হাইকোর্ট বিভাগের অভিমত গ্রহণ, যেটাকে বলা হচ্ছে রেফারেন্স। কোনো আদালত কারণ উল্লেখপূর্বক হাইকোর্ট বিভাগের অভিমত গ্রহণের জন্য মোকদ্দমা প্রেরণ করলে হাইকোর্ট বিভাগ পর্যবেক্ষণ পূর্বক যথোপযুক্ত আদেশ প্রদান করবেন। এর রেফারেন্সটা হচ্ছে যে কোনো আদালত, সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, যে কোনো সিভিল কোর্ট। অবশ্যই যেহেতু সিপিসি পড়ছি, সিভিল কোর্টের এটা একটা সিভিল ম্যাটার, ক্রিমিনাল ম্যাটারে কিন্তু জি এ বিষয় নাই। তো সিভিল ম্যাটারে হাইকোর্টের কাছে এই নিম্ন আদালতের যে কোনো কোর্ট যদি কোনো পরামর্শ চান, অভিমত চান যে এই জায়গায় আমরা কি সিদ্ধান্ত নিব, কিভাবে প্রসিডিউরটা অগ্রসর হবো, জটিল একটা বিষয় বুঝতে পারছেন না, তখন পুরো নথি হাইকোর্টে প্রেরণ করে রেফারেন্স চাইতে পারেন বা অভিমত চাইতে পারেন। তখন হাইকোর্ট বলে দেবে এইভাবে এভাবে কাজ করে, নির্দেশনা দিয়ে দেবেন, তখন সেই অনুসারে কাজটা অগ্রসর হবে। বুঝতে পেরেছেন? জি যেমন আপনাদের কোনো সমস্যা হলে আমাকে প্রশ্ন করছেন, এই ধরনের বিষয় আমি এটা চর্চা করছি বারবার, তাই আমার কাছে মনে হচ্ছে ইভেন আমাকে প্রশ্ন করলে আমি যদি না পাই তাহলে আমি যার কাছে প্রশ্ন করলে পাবো, আমি তার কাছে প্রশ্ন করব, কোনো সিনিয়র বা কোনো জি শিক্ষক, তাই না? জি তার মানে এখানে সুপিরিয়র কারো কাছ থেকে মতামত নেওয়া কোনো জায়গায় বেঁধে গেলে, তাই তো? জি 114, 114 হচ্ছে পুনর্বিচার বা রিভিউ। ডিক্রি বা আদেশ প্রদানকারী আদালত নিজেই পুনর্বিচার বা রিভিউ করেন, মানে যে আদালত ডিক্রি দিল, আদেশ দিল, ওই আদালতেই রিভিউয়ের আবেদন করতে হয়। যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে কিন্তু আপিল করা হয়নি, সেক্ষেত্রে রিভিউ দায়ের করতে পারবে। তারপরে হচ্ছে যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না, মানে আপিল অযোগ্য, সেক্ষেত্রে রিভিউ দায়ের করা যাবে। এবং অল্প এখতিয়ার সম্পন্ন আদালত, মানে স্মল ক্লজ কোর্ট যেগুলো, রেফারেন্সে সংক্ষুব্ধ ব্যক্তি রিভিউ দায়ের করতে পারবেন। তাহলে রিভিউ দায়েরের জায়গা আমরা দেখলাম তিনটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আপিল, রিভিউ, এগুলোর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রিভিশন। রিভিশন থেকে বেশি প্রশ্ন আসে, এই কারণে রিভিশনে আলোচনাও বেশি রেখেছি। দেখেন 115, রিভিশনের বাংলা হচ্ছে পুনরীক্ষণ।
রিভিশন, তাহলে রিভিউ এবং রিভিশনের মধ্যে পার্থক্য আছে। রিভিউ হচ্ছে নিজেরটা নিজে দেখা, আর রিভিশন হচ্ছে নিজেরটা অন্যকে দিয়ে দেখানো। বুঝতে পেরেছেন? জি কিন্তু বাস্তবে কিন্তু আমরা রিভিশন বলতে সামনে পরীক্ষা, একটু পড়াশোনা রিভিশন করে নিই। জি এটা জি জি রিভিশন হবে না, এটা রিভিউ হবে। নিজের পড়া নিজে দেখলে তো রিভিউ হয়, তাই না? জি, হিসাবে এখন তাই আপনি দাঁড়াচ্ছে। এখানে তাহলে আমরা যদি আইনের স্টুডেন্ট হই, রিভিউ বলবো। নিজের পড়া নিজে দেখবো মানে রিভিউ করব, পুনরায় একটু দেখে নিব। আর রিভিশন এটা হচ্ছে সুপিরিয়র অন্য কাউকে দিয়ে দেখানো। মনে করেন যে আপনি একটা খাতা দেখলেন, আমাকে বলেন একটু স্যার দেখে দেন তো, তাহলে দ্যাট ইজ রিভিশন বলা যায়, তাই না? জি যে ক্ষেত্রে রিভিশন দায়ের করা যাবে, মানে রিভিশন দায়ের করার কারণ, হেতু বা গ্রাউন্ডস, এক নম্বর হচ্ছে যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না, মানে আপিল অযোগ্য, রিভিশন দায়ের করা যাবে। মানে একটা জিনিস মনে রাখবেন, যেই দিক দিয়ে আপিল যায় সেই দিক দিয়ে রিভিশন যায় না। আপিল এবং রিভিশনের মধ্যে একেবারে সাপে নেউলে সম্পর্ক, সাপ এবং বেজির সম্পর্ক। আচ্ছা তার মানে যেই পথে আচ্ছা। আপিল যাবে সেই পথে রিভিশন যাবে না, শত্রুতা দুজনের মধ্যে। তাহলে মনে থাকবে, আপিল অযোগ্য তার মানে এই দিক দিয়ে আপিল যায় না, আপিল চলে না, তাহলে এই দিক দিয়ে রিভিশন যাবে। যখনই বলা হবে ভাই এই দিক দিয়ে আপিল যায় না, আমি তখন রিভিশন বলবো ভাই আমি এই দিক দিয়ে যাব, এটা আমার পথ। ঠিক আছে? স্যার নিম্ন, কিন্তু এর আগেরটাই তো পড়লাম স্যার যে আপিল আপিল অযোগ্য কিন্তু রিভিউ দায়ের করা যাবে স্যার, এই যে ধারা 114 দুই সরি ওইটা নম্বরটাই। রিভিউ ছিল, এটা আমি রিভিশন পড়ছি, হয়তো বা ভুল উচ্চারণ করছি। আবারও বলছি, জি আপিল এবং রিভিশনের মধ্যে দাগ কোমড়া সম্পর্ক বা সাপে নেউলে সম্পর্ক। জি যেদিক দিয়ে আপিল যায় সেদিক দিয়ে রিভিশন যায় না। ঠিক আছে? আর যেদিক দিয়ে আপিল যায় না জি সেদিক জি দিয়ে রিভিশন যায়। যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না, অর্থাৎ আপিল অযোগ্য, সেখানে রিভিশন দায়ের করা যাবে। আবার নিম্ন আদালতে আইনগত ভুলের দরুন, মানে কোনো লিগ্যাল কোনো প্রসিডিউরে ভুল হয়েছে, ডিক্রি বা আদেশে যদি ভুল হয়, তাহলে ডিক্রি মানে ইস্যু গঠন করা হয়নি বা প্রপার প্রসিডিউর মেনটেন করা হয়নি, কেন কিছু ইরেগুলারিটিস চলে আসছে, মানে আদালতের ভুল হয়েছে। তো এই আদালতের মানে ভুলে কার্যধারা ত্রুটি। কার্যধারা ত্রুটি, তো এটা সংশোধন চেয়ে, এবং ওই ত্রুটির কারণে ডিক্রি এবং আদেশে কিছুটা ভুল চলে আসছে, তো এটা সংশোধন চেয়ে জি রিভিশন দায়ের করা যাবে। রিভিশন সবসময় উচ্চ আদালতে দায়ের করতে হয়, আপিল আদালতে রিভিশন দায়ের হয়। উক্ত ভুলের দরুন ন্যায় বিচার যদি ব্যাহত হয় তাহলে রিভিশন দায়ের করা যাবে। ঠিক আছে? এবং 4 নম্বর হচ্ছে সরাসরি রিভিশন দায়ের করা না গেলে হাইকোর্টে লিভ টু রিভিশন বা রিভিশন দায়েরের অনুমতি প্রার্থনা করা যাবে। তার মানে যদি দেখি যে রিভিশন দায়ের করার সুযোগ নেই, তখন কি করলাম, হাইকোর্টে লিভ টু রিভিশন, যে আপনি যদি অনুমতি দেন তাহলে রিভিশন দায়ের করতে পারি। অনেকটা হাই স্কুল কলেজে যখন প্রবেশ করি, মে আই কামিং স্যার, তাই না? জি জি অনুমতি দিলে প্রবেশ করব, না হলে না, এরকম। মানে প্রবেশের আগে অনুমতি নিতে হবে। আর যেখানে সরাসরি রিভিশন করা যায় সেখানে অনুমতি লাগে না, ডিরেক্ট রিভিশন ফাইল করা যায়। জেলা জজ আদালত রিভিশন আমলে গ্রহণ করবেন। হ্যাঁ, মানে নিম্ন আদালত যেগুলো, নিচে আমরা এই যে চার্ট, রিভিশন দায়েরের যে বিধান সেখানে চার্ট আছে। চার্টে মনে করেন যে জেলা জজ আদালতে যদি কোনো রিভিশন দায়ের করা হয়, সেক্ষেত্রে জেলা জজ আদালত নিজে গ্রহণ করবেন, নিজে গ্রহণ করে তিনি নিজে বিচার করতে, রিভিশনের যে শুনানি সেটা করতে পারেন। তো এখানে রিভিশনে বিচার হয় না, শুনানি হয়। তো রিভিশন শুনানি, জি তো তিনি নিজেও শুনানি করতে পারেন অথবা অতিরিক্ত জেলা জজ আদালতের নিকট হস্তান্তর বা বদলি করতে পারেন। ঠিক আছে? রিভিশনটি, তাহলে এখানে জেলা পর্যায়ে আদালত যেগুলো আছে তার মধ্যে জেলা জজ নিজে অথবা অতিরিক্ত জেলা জজের মাধ্যমে রিভিশন শুনানি করাতে পারেন। ঠিক আছে? জি তার মানে জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজের রিভিশন এখতিয়ার আছে বা রিভিশন জুরিসডিকশন আছে। আমরা একটু পরে দেখব। আসলে জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ হচ্ছে অনেকটা সেম জুরিসডিকশনের, একই ক্ষমতার। অতিরিক্ত বলতে তার হেল্পিং হ্যান্ড, তাই না? জি দেওয়ানিতে দ্বিতীয় আপিলের বিধান নেই, মানে দেওয়ানি বা সিভিল মামলার ক্ষেত্রে দ্বিতীয় আপিল চলবে না। তার মানে জেলা জজের যদি আপিল দায়ের করা হয়, আপিলে যে মানে আপিলে যে ডিসিশন আসবে জেলা জজের, এর বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করতে হবে, সেকেন্ড আপিল নয়। কিন্তু ফৌজদারিতে আছে, কি আছে, খালাস ও অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে সেকেন্ড আপিলের বিধান আছে। মনে করেন খালাস দেওয়া হয়েছে, আপিলে খালাস হয়ে গেছে, আবার তখন হাইকোর্টে যে আবার খালাস, এর আদেশের বিরুদ্ধে আবার আপিল করা যাবে।
দণ্ড কম দেওয়া হয়েছে। আমি এক্সপেক্ট করছিলাম, মানে প্রত্যাশা করছিলাম 7 বছরের জেল হবে, কিন্তু দিয়েছে 1 বছরের। আমার কাছে মনে হলো এই 1 বছরের জেল খাটিয়ে আমার রাগ মিটবে না, রিভেঞ্জ কমপ্লিট হবে না, প্রতিশোধ আমার মানে তৃপ্ত হচ্ছে না। তাহলে আমি চাচ্ছি আরো বেশি তার সাজা হোক আসামির। জেলা জজ আপিল হলো, জেলা জজ ওটাই রাখলো, সরি, দায়রা জজ। এবার এটার বিরুদ্ধে আবার হাইকোর্টে গিয়ে কি করা যাবে? সেকেন্ড অ্যাপিল করা যাবে, ক্রিমিনাল অ্যাপিলের কথা বলছি, ঠিক আছে? জি এখানে আমি জি। ক্রিমিনালের কথা কেন বললাম, একটু তুলনা বোঝানোর জন্য, একটু অতিরিক্ত তথ্য দিলাম, ঠিক আছে? এটা ভালো হয়েছে, আমাদের জানা থাকলে একটু আরো সুবিধা হয়। জানা থাকলো, এটা কিন্তু ভাইভাতে প্রশ্ন হয়। অনেক অ্যাডভোকেট এই জিনিসগুলো বোঝেন না। বাস্তবে এরকম হয়েছে, অনেক সিনিয়র অ্যাডভোকেট কিন্তু ভুল করেছেন, হাইকোর্টে আপিল দায়ের করতে হবে কিন্তু উনি ভুল করে ওই জেলা জজে তিনি আপিল দায়ের করছেন এরকম, বা রিভিশন দায়ের করছেন, মানে ওনার প্রসিডিউর বুঝতে একটু সমস্যা হয়েছে, এরকমও হয়েছে, ভুলভ্রান্তি হয়। আচ্ছা, দেওয়ানিতে হাইকোর্টের অনুমতি সাপেক্ষে দ্বিতীয় রিভিশনের বিধান আছে, মানে অনুমতি দিলে দ্বিতীয় মানে লিভ টু রিভিশন করা যায়, সেকেন্ড রিভিশন, জি যেটা 115(4)-এ আছে, যে একটু আগে আমরা দেখলাম 4 নম্বর লিভ টু রিভিশন। কিন্তু ফৌজদারিতে কিন্তু সেকেন্ড রিভিশনের কোনো বিধান নাই, রিভিশন ওয়ান টাইমই হবে, বুঝতে পেরেছেন? জি এবং জি। লিভ টু রিভিশনও নাই ফৌজদারি কার্যবিধিতে বা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে। দেওয়ানিতে রিভিউয়ের বিধান আছে কিন্তু ফৌজদারিতে নেই। তার মানে এখানে দেওয়ানি এবং ফৌজদারির মধ্যে কিছুটা পার্থক্য দেখে দিলাম, তাই না? জি জি। এরপরে আমরা রিভিশন দায়েরের বিধানটাকে এখানে দেখব। এখানে তামাদি আইনের যে বিধানটাও এখানে ইনক্লুড করা হয়েছে। তামাদি আইনে কিন্তু রিভিশন দায়েরের স্পষ্ট বিধান নাই, তাই এখানে সিপিসিতে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? জি বিচারিক আদালত মানে যে আদালতে বিচার হলো, জেলা জজ আদালত বা অতিরিক্ত জেলা জজ আদালতে বিচার হয়েছে, বিচারে একটা আপিল দেওয়া হয়েছে, রায়ে আপিল দিয়েছে, এই আপিলটা অযোগ্য, ঠিক আছে? আপিল অযোগ্য একটা রায়, ঠিক আছে? তো এটা যদি কোনো ডিক্রি যে ও রায় আদেশ, দিয়েছে, রায়টা আপিল হবে এই এই যে রায় দিয়েছে, কে দিয়েছে? জেলা জজ অথবা অতিরিক্ত বা জেলা জজ। অতিরিক্ত জেলা জজ। এবং এই রায়টা কি জি আকারে দিতে পারে? ডিক্রি অথবা আদেশ আকারে। ডিক্রি আদেশ উভয়ই হচ্ছে আপিল অযোগ্য। তাহলে যদি আপিল অযোগ্য হয়, তাহলে আচ্ছা। আমাকে বাধ্য হয়, যেহেতু এদিক দিয়ে আপিল যায় না, তাহলে এদিক দিয়ে রিভিশন যাবে, তাই না? জি 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 তাহলে রিভিশন আদালত হবে হাইকোর্ট বিভাগে, কারণ জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ হচ্ছে জেলা পর্যায়ের সর্বোচ্চ আদালত, তাই না? জি জি তাহলে জি। এর উপরে খুঁজতে গেলে আমাকে হাইকোর্টে তো যেতে হবে, তাই না? আমাদের মেয়াদ হচ্ছে 90 দিন। কেন 90 দিন? কারণ বিভিন্ন জেলা, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, পাবনা, খুলনা, ঠিক আছে? তো বিভিন্ন জি জেলা থেকে হাইকোর্ট বিভাগ তো একটাই, ঢাকাতে। তো হাইকোর্টে যেতে নথিগুলো গুছিয়ে নিয়ে হাইকোর্টের একটা আইনজীবী এ, মানে কথা বলতে হবে, তাকে রাজি করাতে হবে, ডিল করতে হবে, নিয়োগ দিতে হবে, মানে আইনজীবী ধরতে হবে, একটা সময়ের ব্যাপার না? জি। তাই সময় একটু বেশি দেওয়া হয়েছে, যখনই হাইকোর্টে যেতে হবে তখনই সময় একটু বেশি। তারপরে যুগ্ম জেলা জজ আদালত বা সিনিয়র সহকারী জজ আদালত, মানে সিনিয়র সিভিল জজ, আপনারা কেটে সিভিল করে নেন, তাহলে কেটে সিভিল করে নেন, সহকারী শব্দটা কেটে। তারপরে হচ্ছে সহকারী জজ আদালত, অর্থাৎ সিভিল জজ আদালত, সহকারী যেখানে যেখানে আছে সেখানে কেটে সিভিল লিখে নেন। তাদের দেওয়া শুধুমাত্র ডিক্রি যেটা আপিল অযোগ্য হয়, সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করতে হবে ওই 90 দিনের মধ্যে, যেহেতু হাইকোর্টে যেতে হবে, সময় বেশি লাগবে গুছিয়ে নিতে। এরপরে যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সিভিল জজ আদালত এবং সিভিল জজ আদালত প্রদত্ত আপিলযোগ্য এখানে আদেশ, তার মানে ওপরে ছিল ডিক্রি, নিচে হচ্ছে আদেশ। জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজের ডিক্রি আদেশ উভয়ের বিরুদ্ধে হাইকোর্টে, কিন্তু এই যে নিম্ন আদালতের 3টা কোর্ট, মানে এন্ট্রি লেভেলের যে 3টা কোর্ট, যেই 3টা কোর্টে ফাইলিং হয়, তাই না? জি তাহলে লোয়েস্ট রেঞ্জের যে 3টা কোর্ট, এই 3টা কোর্টের যদি ডিক্রি হয়, ডিক্রি একটা বড় সিদ্ধান্ত, এটার বিরুদ্ধে আমাকে হাইকোর্টে যেতে হবে 90 দিনের মধ্যে। কিন্তু যদি আদেশ দেয় এই 3টা কোর্ট, এন্ট্রি লেভেলের 3টা কোর্ট যদি আদেশ দেন, অর্ডার দেন কোনো, যেটা আপিল অযোগ্য অর্ডার, সেক্ষেত্রে জেলা জজ আদালতে গেলেই চলবে। কিসের জন্য? রিভিশনের জন্য। কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। কেন?
কারণ নিজ জেলায়, নিজ জেলায়। নিজ জেলায় আমাকে বাইরে যেতে হচ্ছে না, ঢাকায় যেতে হচ্ছে না। বুঝতে পেরেছেন? জি তার মানে জি জি কোর্টগুলো তো কাছাকাছি, জেলা জজের আন্ডারই তো কোর্ট, তাই না? জি বোঝা গেল কম সময় দেওয়ার যৌক্তিকতা কি? জি স্যার। এই সময় মনে রাখতে হবে, আহ, কার ডিক্রির বিরুদ্ধে, কোন কোর্টের ডিক্রির বিরুদ্ধে কোন কোর্টে যাব, কোন কোর্টের ডিক্রির বিরুদ্ধে, কোন কোর্টের আদেশের বিরুদ্ধে কোন কোর্টে রিভিশন করব, এগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, জি এখান থেকে যে বিগত সালের প্রশ্নগুলো আসছে দেখে নেবেন, অনেক প্রশ্ন এসেছে। আচ্ছা, একটা প্রশ্ন আমি এখানে দেখিয়ে দিই। আপোষযোগ্য ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায়, 15 সালের প্রশ্ন। এখানে ক এবং ঘ উভয় উত্তর হবে। কতে কি বলা হচ্ছে? রিভিউয়ে, এবং ঘ হচ্ছে রিভিশনে, অর্থাৎ রিভিউ করা যাবে, রিভিশনও করা যাবে। তাই সতর্ক করেছি যে যেখানে একাধিক অপশন সঠিক উত্তর, এমন প্রশ্নের উত্তর করা হতে বিরত থাকাই শ্রেয়। বার কাউন্সিলের প্রতি বছর 3, 4, 5টা প্রশ্নের উত্তরে ভুল থাকে, হয় প্রশ্নে ভুল, না হলে অপশনে ভুল। সেগুলো অনেকটা ফাঁদের মতন, সেগুলো টাচ করলেও বিপদ, কারণ সেগুলোর উত্তর কোনটা করেছে আপনি বলতে পারবেন না, তাই না? জি এই জি। যেমন এই প্রশ্নের উত্তর কম্পিউটারে তো খাতা দেখা হয়, এটা ক কমান্ড দেওয়া আছে না ঘ কমান্ড দেওয়া আছে, আপনি বলতে পারবেন? বলতে না না পারবেন না। সেটাই আবার, এখানে ক আবার দিলেও দুইটা ভুল উত্তর হতে পারে, দিলেও মানে সেটা ভুল। ক দিলেও ভুল হতে পারে, ঘ দিলেও ভুল হতে পারে, দুইটা বৃত্ত পূরণ করলে ভুল হবে। অপশন নাই, এটা তো আর লিখিত না যে আপনি ব্যাখ্যা দিবেন যে এই কারণে, বা উভয় উত্তর সঠিক, এরকম তো অপশন নাই, তাই না? তো যদি অপশন এরকম হয় তাহলে আপনি টাচ করবেন না, এগুলো ফাঁদ। এগুলো টাচ করলে নেগেটিভ মার্কিং হওয়ার সম্ভাবনা বেশি।